নমস্কার। অডিও আড্ডার সকল শ্রোতা বন্ধুদের আজকের আরেকটি নতুন আড্ডায় স্বাগত জানাই। আজকের আড্ডায় আপনাদের জন্য থাকছে আশাপূর্ণা দেবীর লেখা সকাল সন্ধ্যা রাত্রি গল্প বইটি থেকে ভ্রষ্টলগ্ন। সাংসারিক জীবনের অনুভূতি নিতে শুনতে থাকুন আজকের গল্প ভ্রষ্টলগ্ন। আহারের পর রান্নাঘরে কাজ সারিয়া বিমলা যখন উপরে উঠিয়া আসিল, তখন 3টা বাজিবার আর বিশেষ বিলম্ব নাই। কুকির দুধের বাটিটা তাকের উপর ঢাকা দিয়া রাখিতে রাখিতে ঘড়িটার দিকে চাহিয়া সে একটা নিঃশ্বাস ফেলিল। এখনই আবার অপরাহ্নের আয়োজন শুরু করিতে হইবে। আবার সেই উনুনে আঁচ দেওয়া, আবার সেই রান্না, আবার সেই সব, এখন হইতে রাত্রে 11টা পর্যন্ত। প্রত্যহ তাহার এইরকমই বেলা হয়। সকালে স্বামীর অফিস এবং বড় ছেলেটার স্কুলের মতো তাড়াতাড়ি একটা ব্যবস্থা করিয়া দিতে হয়। তাহার পর আরেক প্রস্থ রান্না, ছেলে মেয়েদের নাওয়ানো খাওয়ানো, বৈকালের জল খাবার প্রস্তুত এবং আরও অসংখ্য খুঁটিনাটি কাজ সারিতে সারিতে 1টা বাজিয়া যায়। ঠিকা ঝিয়ে আছে বটে, কিন্তু তাহার জন্য রান্নাঘর সারিয়া বাসনগুলো কলঘরে নামাইয়া বাটনার মশলাগুলি পর্যন্ত শিলের পাশে সাজাইয়া রাখিতে হয়। নহিলে সে আসিয়া মারমার শব্দ করিবে, হয়তোবা একটা কাজ বাকি রাখিয়াই চলিয়া যাইবে। সুতরাং আহার এবং তার পরের পর্বটা সারিতে সারিতে ঘড়ির কাঁটা রোজই 2:30টার ঘর পার হইয়া যায়। বিমলা একবার সোজা হইয়া দাঁড়াইয়া কোমরের ব্যথাটা কিছু কমাইয়া লইবার চেষ্টা করিল। তাহার পর ধীরে ধীরে পূবের জানালার কাছে গিয়া দাঁড়াইল। পাশের বাড়ির একতলার বউটি তখন প্রসাধন করিতে বসিয়াছে। প্রত্যহ এমনই সময় সে প্রসাধন করিতে বসে। স্নো, ক্রিম, পাউডার, আলতার শিশি, সিঁদুরের কৌটো, রুজ, লিপস্টিক প্রভৃতি প্রসাধনের নানান সরঞ্জাম চারিদিকে ছড়ানো। তাহারই মধ্যে বসিয়া একটি ছোট আয়নার সামনে বউটি দ্রুত হস্তে মাথা বাঁধিতেছে। তাহার প্রসাধনের সময় প্রায় বিমলা 5-10 মিনিট করিয়া নিঃশব্দে দাঁড়াইয়া থাকিত। কিন্তু সেদিন তাহার ব্যস্ততার কারণ বুঝিতে না পারিয়া সে একটু বিস্মিত হইল। বউটির নাম লিলি, তাহার স্বামীর নাম হিরণ। কোনোদিনও চাক্ষুষ আলাপ না হইলেও তাহাদের সম্বন্ধে বহু তথ্যই বিমলার জানা ছিল। সে জানালার ফাঁক দিয়ে আরেকটু ঝুঁকিয়া পড়িল। লিলি মাথা বাঁধা শেষ করিয়া অন্যান্য ব্যাপারও যতদূর সম্ভব তাড়াতাড়ি সারিয়া লইয়া একখানা সিল্কের শাড়ি পরিল। তাহার পর বিছানায় বসিয়া অসহিষ্ণুভাবে পা দোলাইতে লাগিল। একটু পরেই ঘরে ঢুকিল হিরণ। লিলি লাফাইয়া উঠিয়া কহিল, ইস, একেবারে 3টে বাজিয়ে এলে, কখন পৌঁছবে বলো দেখি। হিরণ দেওয়ালের আয়নাটার সম্মুখে দাঁড়াইয়া চুলটা ঠিক করিতে করিতে বলিল, তাড়াতাড়ি বেরিয়ে পড়ো দেখি, শালারা কি ছুটি দিতে চায়? 2 ঘন্টা আগে বেরোবো, তার জন্য কত কাণ্ড। লিলি হাসিয়া কহিল, বললে না কেন বউকে নিয়ে 3টের শোতে বায়োস্কোপ দেখতে যাবে? হিরণ জবাব দিল, সাহেবরা হলে হয়তো ছুটি দিত, কিন্তু বড়বাবু জানতে পারলে একেবারে বরখাস্ত করত। তারপর ফিরিয়া দাঁড়াইয়া লিলির দিকে চাহিয়া কহিল, আরে এ করছো কি? বায়োস্কোপ গেলে সবাই দেখছি তোমার দিকেই চেয়ে থাকবে। বেচারাদের বায়োস্কোপ দেখা আর অদৃষ্টে ঘুচবে না। আনন্দে ও লজ্জায় লিলির মুখ লাল হইয়া উঠিল। একবার নিজের সর্বাঙ্গে চোখ বুলাইয়া লইয়া ঈষৎ লজ্জিত মুখে কহিল, সত্যি বলছ? ভালো দেখাচ্ছে? হিরণ মুগ্ধ দৃষ্টিতে তাহার দিকে চাহিয়া কহিল, মায়েরই বলছি, যেন প্রতিমার মতো দেখাচ্ছে। আনন্দ ও সংশয়ের মধ্যে দোল খাইতে খাইতে, যাও মিছে কথা বলিয়া লিলি ঘর হইতে বাহির হইয়া গেল। তাহারা চলিয়া যাইবার পরও বহুক্ষণ বিমলা জানালার গড়াকটা ধরিয়া ঠিক তেমন করিয়া দাঁড়াইয়া রহিল। তাহার পর ধীরে ধীরে আসিয়া বড় আয়নাটার সামনে দাঁড়াইল। এই আয়না বসানো আলমারিটা তাহার বিবাহের। ছেলেদের অসংখ্য অত্যাচারে তাহা মলিন হইয়া উঠিয়াছে, স্থানে স্থানে ভাঙিয়াও গিয়াছে, কিন্তু তবুও তাহাতে দেখা যায়। মাথার চুল পাতলা হইয়া গিয়াছে, তাহার উপর 4-5 দিন তাহাতে চিরুনি পড়ে নাই। মুখের উজ্জ্বল গৌরবর্ণ আগুনের আঁচে ও দারিদ্র্যে যেন পুড়িয়া গিয়াছে। পরনের কাপড়খানিতে হাত দিলেই বোধ হয় ময়লা উঠিয়া আসে,
এমনই তাহার অবস্থা। তাহার উপর অসংখ্য হলুদ ও কালির দাগ। নিজের চেহারার দিকে চাহিয়া বিমলা অকস্মাৎ নিজেই শিহরিয়া উঠিল। এই তাহার অবস্থা, অথচ একদিন সে সত্যই লিলির চেয়ে ঢের বেশি সুন্দরী ছিল। মনে আছে, তাহার শাশুড়ি দুধে আলতায় বরণ করিতে করিতে বলিয়াছিলেন, যেমনটি চেয়েছিলাম আমার সুরেশ তেমনটিই ঘরে এনেছে। আশীর্বাদ করো দিদি, যেন সিঁথির সিঁদুর বজায় থাকে। আর স্বামী ফুলশয্যার রাত্রে কানের কাছে গদগদ কণ্ঠে চুপি চুপি বলিয়াছিলেন, আমি যদি আঁকতে পারতুম তো তোমার একখানা ছবি এঁকে কোনো রাজা মহারাজকে ৩-৪ হাজার টাকায় বেচে দিতুম। কিন্তু সে অনেকদিন আগের কথা। আজ কোথায় বা তাহার সে শাশুড়ি, আর কোথায় বা তাহার রূপমুগ্ধ স্বামী। অসংখ্য অভাব অনটনের মধ্যে এই ৪-৫টি ছেলে মেয়েকে মানুষ করিতে করিতে, তাহাদের সহিত দিনরাত চেঁচামেচি বকাবকি করিতে করিতে কখন যে দিনরাত কাটিয়া যায় তার হিসাবও থাকে না। সুরেশ অফিস হইতে বাড়ি ফেরে সন্ধ্যার অনেকখানি পরে। তাহার পর একটু ছেলে মেয়েদের পড়াশোনা দেখিয়া খাইয়া শুইয়া পড়ে। সকালেও দোকান বাজার এবং ডাক্তারখানায় তাহার নিঃশ্বাস ফেলিবার অবকাশ থাকে না। এমন বহুদিন যায় যেদিন বিমলা ও সুরেশের মধ্যে কোনো কথাবার্তাই হয় না। পুরুষের চোখে ভালো লাগার মূল্য যে কি, বিমলা তাহা বহুদিন ভুলিয়া গিয়াছে। বিমলা আবার একটা দীর্ঘশ্বাস ফেলিয়া নিদ্রিত পুত্রকন্যার কাছে আসিয়া বসিল। ঘড়ির কাঁটা দ্রুত সরিয়া যাইতেছে, এখনই নিচে যাওয়া প্রয়োজন। কিন্তু বিমলা কিছুতেই তখন কাজে মন দিতে পারিল না। এই মাত্র দেখা প্রণয় নাট্যের স্মৃতি আজ তাহাকে উন্মনা করিয়া দিয়াছে। একেবারে চমক ভাঙিল ঝিয়ের ডাকে। বিমলা উঠিয়া দাঁড়াইয়া আলমারিটা খুলিয়া ফেলিল। তাহার পর কতকগুলো পাট করা কাপড়ের ভাঁজের মধ্য হইতে 2টি টাকা বাহির করিয়া নিচে নামিয়া আসিল। এই টাকা 2টি বহুদিন হইতে কৃপণের ধনের মতো সে লুকাইয়া রাখিয়াছিল, কোনোদিন আকস্মিক বিপদের আশঙ্কায়। কিন্তু দরজা খুলিয়া সে টাকা 2টি ঝিয়ের হাতে দিয়া কহিল, সদুর মা, একটা উপকার করতে পারিস? ছুটে গিয়ে ওই মোড়ের দোকান থেকে 1 শিশি হেজলিন আর 1 প্যাকেট পাউডার এনে নিতে পারবি? হেজলিন মনে থাকবে তো? কাজ করিয়া বিদায় লইবার সময় সদুর মাকে বিমলা আরেক দফা ডাকিল। কহিল, সদুর মা, সন্ধ্যের পর তো তোর কোনো কাজ থাকে না। আজ যদি এসে একবার ছেলে মেয়েগুলোকে একটু ঘুম পাড়াস তো বড় ভালো হয়। আমার শরীরটা আজ বড্ড খারাপ। আমি বরং তোকে 2 আনা পয়সা দেব জল খেতে। সদুর মা সম্মত হইল। বিমলা তখন বিকালে রান্না চাপাইয়া দিল, কোনো মতে একটা ঝোল, ভাত ও খুকির সাগু। এছাড়া সেদিন আর কোনো ঝঞ্ঝাট সে করিবে না। বড় ছেলেটাকে বলিল, আজ আর তোর বই নিয়ে বসতে হবে না, তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়, শরীরটা তো তোর ভালো ঠেকছে না। বলা বাহুল্য সে বাঁচিয়াই গেল। তাহার পর ছেলে মেয়েগুলোর ভোজন পর্ব যতদূর সম্ভব সংক্ষেপে সারিয়া লইয়া সদুর মার হাতে তাহাদের ছাড়িয়া দিল। নিজেদের ভাত তরকারি ঢাকা দিয়া রাখিয়া রান্নাঘরের অপর কাজগুলো কোনো মতে সারিয়া ছোট আয়নাখানি লইয়া বহুদিন পর মাথা বাঁধিতে বসিল। কয়েক মাস আগে তাহার স্বামী মাথা ধরার জন্য 1 শিশি সুবাসিত তৈল আনিয়া দিয়াছিলেন। সেই শিশিটা সে তুলিয়া রাখিয়াছিল দেরাজের মধ্যে। আজ এতকাল পরে সেটা বাহির করিয়া রুক্ষ চুলকে আয়ত্ত করিয়া লইল। ইহার পরে অত রাত্রে কলতলায় গেল গা ধুইতে। প্রসাধন শেষ করিয়া শান্তিপুরের একখানা দামি শাড়ি পরিয়া প্রস্তুত হইয়া বিমলা যখন দাওয়ায় আসিয়া বসিল, তখন 8টা বাজিয়া গিয়াছে। এইবার সুরেশের আসিবার সময় হইয়াছে। বিমলা কল্পনায় দেখিতে লাগিল, সুরেশ তাহার দিকে চাহিয়া প্রথমটা কিরূপ চমকিয়া উঠিবে। তাহারপর নিশ্চয়ই আজিকার শয্যা দেখিয়া 2-একটা রসিকতাও করিবে। বিমলা তখন তাহাকে নিজের মতলবটা খুলিয়া বলিবে। ছেলে মেয়েরা সদুর মার কাছে আছে এবং ঘুমাইয়া পড়িয়াছে যখন, তখন আরও 1 ঘণ্টা 3 তাহার কাছে অনায়াসে থাকিতে পারিবে। তাহারা আর 9:30টার শোতে বায়োস্কোপ দেখিতে যাইবে। যে কোনো ছবি হোক, আজ আর বিমলা কোনো কথা শুনিবে না, সুরেশকে লইয়া যাইবেই। বহুদিন পরে সে প্রথম যৌবনের মতো পাশাপাশি বসিয়া বায়োস্কোপ দেখিবে। কিন্তু রাত্রি 9টা বাজিয়া গেল, সুরেশের দেখা নেই। 9:30।
বায়োস্কোপ দেখার আর আশা রহিল না। কিন্তু তবুও সে সদুর মাকে বাড়ি যাইতে দিল না। অন্তত কিছুটা সময় পাইলে তাহারা খানিকটা হাওয়া খাইয়াও তো আসিতে পারিবে। তাহার দারিদ্র, তাহার সংসার, তাহার ছেলে মেয়ে এইসব ভুলিয়া এই সমস্ত হইতে দূরে অন্তত কিছুকালের জন্য স্বামীকে সে পাইতে চায়। কিন্তু রাত্রে 10টা যখন বাজিয়া গেল তখন অগত্যা সদুর মাকে ছাড়িয়া দিতে হইল। বিমলা তবু নিচের তলায় দাওয়াইতে এমনই বসিয়া রহিল। অবশেষে 11টার সময় সুরেশ ফিরিল। সে সদরের কাছ হইতেই বকিতে বকিতে ঢুকিল, শালারা একেবারে জানে মেরে দিয়েছে। উফ, মাথা যে ধরেছে, ঘুমোলেও ছাড়বে কিনা সন্দেহ। বিমলা শুধু কহিল, এত দেরি যে আজ? সুরেশ জামাটা খুলিতে খুলিতে জবাব দিল, সাহেবের কি এক স্টেটমেন্ট না গোষ্ঠীর পিণ্ডি মাথা তৈরি হচ্ছিল। তিনিও বসে রইলেন, আমাদেরও বসিয়ে রাখলেন। উফ, পেট যেন জ্বলে যাচ্ছে, তেমনি মাথাও ধরেছে। তাড়াতাড়ি ভাতটা বাড়ো দেখি, কোনো মতে দুটো মুখে গুজে শুয়ে পড়তে পারলে যেন বাঁচি। বিমলা ভাত বাড়িয়া দিয়া একটা পাখা হাতে ভাতের কাছে আসিয়া বসিল। সুরেশ তখন ঘাড় গুজিয়া খাইয়া চলিয়াছে, আর অনর্গল বকিতেছে। কি ঘেন্না যে হয় এক এক সময়ে, তা আর কি বলবো। ইচ্ছে হয় যা আছে অদৃষ্ট হোক, ছাগরি ছেড়ে চলে আস। শালারা কি আর মানুষ মনে করে আমাদের? ইত্যাদি। আচাইবার পর পান লইবার সময় সুরেশের নজর পড়িল পাট ভাঙা শাড়িটার উপর। প্রশ্ন করিল, তোমার 8 পৌড়া কাপড় কি আর নেই? বিমলা জবাব দিল, আছে তো, কেন? সুরেশ কহিল, হঠাৎ দিশি কাপড় পরেছ, তাই জিজ্ঞাসা করছি। তাহার পর আর কোনো কথা না কহিয়া সে উপরে উঠিয়া গেল। বিমলা অনেকক্ষণ স্তব্ধ হইয়া অন্ধকারে দাঁড়াইয়া থাকিয়া আর একবার আয়নাটি হাতে করিয়া আলোর নিচে আসিয়া দাঁড়াইল। দুপুরে সে লক্ষ্য করে নাই, কিন্তু সত্যই তাহারা যৌবন নাই। চক্ষু কোটরগত হইয়া গিয়াছে, চোয়ালের হাড় 2টি ঠেলিয়া উঠিয়াছে। বিরল কেশে পাতা কাটিতে গিয়া মাথার মাঝখানে খানিকটা টাকের মতো বাহির হইয়া পড়িয়াছে। হেজলিন ও পাউডার তাহার মুখের মেচেতার দাগ ঢাকিতে পারে নাই। না, যৌবন চলিয়াই গিয়াছে। পাশের বাড়ি হইতে তখন লিলি আর হিরণের কলহাস্য শব্দ ভাসিয়া আসিতেছে। রোজই তাহারা বহু রাত্রি পর্যন্ত এমনই জাগিয়া গল্প করে। বোধ হয় এক সময় সে নিজেও করিত, সে আর সুরেশ। কিন্তু সে বহুদিন, বহু যুগ আগেকার কথা। আয়নাটা যথাস্থানে রাখিয়া দিয়া বিমলা তাকের উপর হইতে হেজলিন ও পাউডারের প্যাকেটটা লইয়া জানালা গলাইয়া ছুড়িয়া ফেলিয়া দিল। তাহার পর রান্নাঘরের বাতিটা নিভাইয়া দিয়া নিঃশব্দে উপরে উঠিয়া গেল।